তোমরা যারা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট কীভাবে পাবে, কোন কোন সার্টিফিকেট বৈধ বা সার্টিফিকেট কীভাবে করবে, এই সম্বন্ধিত বিস্তারিত যে সকল বিষয় তোমরা জানতে চাইছো, তো সেই বিষয়ে তোমাদের আমি জানাবো অবশ্যই। তো তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট কীভাবে পাবে, কোথা থেকে পাবে এবং কোনগুলো বৈধ এবং কোন কোন সার্টিফিকেট তোমরা শো করলে 1 নম্বর পাবে। এবং এছাড়াও তোমরা যারা বিভিন্ন ট্যালেন্ট আছে, তোমাদের যারা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট প্রয়োজন, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আগে সেগুলো বলে নিই, তারপর অন্য বিষয়ে বলছি। তো প্রথমেই আমি তোমাদের এক্সট্রা কারিকুলামে কোন কোন পার্ট থেকে তোমরা যে 5 নম্বর থাকে, মোট 5 নম্বর থাকে, সেই 5 নম্বরের মধ্যে তোমরা 1-1 নম্বর করে 5 নম্বরই পেতে পারো যদি তোমাদের এই ইয়েগুলো থাকে, স্কিলগুলো থাকে। তো কিভাবে এগুলো পাবে, কোথা থেকে পাবে, কারা কারা এই নম্বরগুলো পাবে এক্সট্রা, সেটা বলবো। তারপর তোমাদের কাট অফ নিয়ে আমার কমেন্ট বক্স ভরে দিয়েছো, কাট অফ বিষয়ে বলবো, ভ্যাকান্সি নিয়ে বলবো। তারপর তোমরা কতজন পরীক্ষায় বসবে অর্থাৎ ইন্টারভিউয়ে বসবে সে বিষয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেব। তারপর তোমাদের এখানে আমাকে দেখলাম কয়েকজন কমেন্ট করেছো যে দাদা টেট স্কোর অর্থাৎ টোটাল স্কোর মিলে কারোর 21, 22, 23, 24, যাদের কম নম্বর তারা কি চাকরি পাবে না? যাদের টেট নম্বর 26, 27, 28, 29 তাদের চাকরি কি নিশ্চিত? এবং তুমি কত নম্বর থাকলে তোমার চাকরিটা একদম নিশ্চিত তুমি ধরে নিতে পারো? তো এই নিয়ে প্রচুর কোশ্চেন। তারপর 26 তারিখে আমরা সকলেই জানি 26 তারিখে 26শে ডিসেম্বর, সরি 26শে নভেম্বর, 26শে ডিসেম্বর নয়, সরি 26শে নভেম্বর তোমার হচ্ছে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলন নিয়েও কিছু বলবো। তারপর তোমাদের নম্বর বিভাজন নিয়ে বলবো। তারপর তোমাদের ভাইবা অ্যাপটিটিউড টেস্ট আর এক্সট্রা কারিকুলাম আর নিজের জেলায় ভাইবা হবে কিনা আর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, A to Z যত প্রশ্ন আছে সব প্রশ্নের তোমরা কমেন্ট বক্সে জানিয়েছিলে। তো সেখান থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমি একদম সুন্দর করে লিখে নিয়ে এসেছি এবং এগুলো তোমাদের সামনে পার্ট পার্ট করবো। তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্ন। একজন লিখেছো ওবিসি নিয়ে টেট পাস 82 থেকে 89দের কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, কারণ ওটা অনগোয়িং প্রসেস, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। আগে আমি তোমাদের, আমাকে অনেকেই কমেন্ট শুধু এই প্রশ্নগুলোই করেছো কমেন্ট বক্সে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, এই প্রশ্নগুলোই করেছো। আমার টেট স্কোর এত, আমি কি চান্স পাবো? আমার টেট স্কোর কম, আমার টেট স্কোর এত বেশি। তারপর তোমাদের বিএডটা বসতে পারছে, তারপরে কতজন পরীক্ষায় বসবে, তারপর কবে জয়েন হতে কতদিন লাগবে। তো বিভিন্ন রকম কারোর কারোর আজগুবি প্রশ্ন আছে, আবার কারোর কারোর যুক্তিসঙ্গত প্রশ্ন আছে। কেউ আবার প্রশ্ন করেছে যে নিজের জেলায় ভাইবা হবে কিনা, বা ভাইবাটা ইয়েতে গিয়ে দিতে হবে কিনা, এই যে আমাদের ডিপিএসসিতে হবে কিনা, নাকি সোজাসুজি আমাদের পর্ষদে গিয়ে দিতে হবে, এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে। A to Z সব প্রশ্নের উত্তর তোমাদের দেবো। তো আমি প্রথমেই আসি, দেখো তোমাদের এক্সট্রা কারিকুলাম নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, আজ সেই প্রশ্ন কিন্তু দূর হয়ে যাবে এক্সট্রা কারিকুলাম নিয়ে। দেখো, তো এক্সট্রা কারিকুলাম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো দূর হয়ে যাবে। কেন? প্রথমেই আমি আসছি, দেখো গেম অ্যান্ড স্পোর্টস। আমাদের এই যে এক্সট্রা কারিকুলাম, গেম অ্যান্ড স্পোর্টসের মধ্যে কোনগুলো পড়ছে? ক্রিকেট, কাবাডি, ফুটবল, এই যে যে ন্যাশনাল লেভেলের যে খেলাগুলো বা ইন্টারন্যাশনাল লেভেলের যে খেলাগুলো, সেই খেলাগুলোর মধ্যে তোমার যে কোনো একটা স্পোর্টস ডিপার্টমেন্ট, সেটা কাবাডি হতে পারে, সেটা ব্যাডমিন্টন হতে পারে, যে খেলাগুলো আছে সেই খেলাগুলোই কিন্তু তুমি সেখান থেকে 1 নম্বর নিতে পারো। এবার কিভাবে সেই 1 নম্বরটা নেবে, এবার এর জন্য তোমার কি সার্টিফিকেট নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমি তোমাদের একদম অফিসিয়াল যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই অফিসিয়াল নোটিশ পড়েই কিন্তু তোমাদের আমি বলছি যে তোমাদের এই যে গেম অ্যান্ড স্পোর্টসের তোমাদের কোন ক্যাটাগরির সার্টিফিকেট, কিরকম সার্টিফিকেট তোমরা যদি শো করো তোমরা 1 নম্বর পাবে একদম। তো আমি প্রথমেই বলে দিই, প্রথমে আমি 1 নম্বরে আসছি গেম অ্যান্ড স্পোর্টস। এখানে তো গেম অ্যান্ড স্পোর্টস এখানে লেখা আছে দ্য পার্টিসিপেন্টস অফ মার্কস, সরি, এখানে লেখা আছে, দেখো, এ সার্টিফিকেট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য স্টেট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল গেমস অফ sports issue by the competent state government or central government authorized agency shall be awarded 1 marks। অর্থাৎ এখানে এটাই বলছে যে তোমাদের যাদের, আমি বারবার বলছি, যে কোনো ন্যাশনাল লেভেলের খেলা, সেটা ক্রিকেট খেলা হতে পারে, সেটা ফুটবল খেলা হতে পারে,
সেটা কাবাডি খেলা হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, যা কিছুই খেলা হোক না কেন, সেই খেলাগুলো যেটা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে ধরা হয়, সেই খেলাগুলোর মধ্যে যদি তোমার স্টেট লেভেলে সার্টিফিকেট হবে। আমরা অনেকেই ব্রতচারী, আমি দেখছি কয়েকে আমাকে কমেন্ট করেছো তাদের আমার ব্রতচারী সার্টিফিকেট আছে। ব্রতচারী সার্টিফিকেটে কিন্তু হবে না। যাদের ব্রতচারী সার্টিফিকেট আছে তাদের কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি হবে না, ব্রতচারী সার্টিফিকেটে হবে না। তো কোন সার্টিফিকেট লাগবে? তোমাদের সেন্ট্রালাইজ অথবা স্টেট গভর্নমেন্টের থেকে তোমাদের অথরাইজ সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটগুলো কোথায় পাবে? যারা স্পোর্টস লেভেলে অথবা ফুটবল খেলাধুলা করো, দেখবে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পাই, তো ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে চান্স পাই। তো স্টেট লেভেল হয়ে তুমি মনে করো সাপোজ পশ্চিমবঙ্গের হয়ে তুমি মনে করো কর্ণাটকের সঙ্গে খেলেছো, সে তুমি একটা ম্যাচই খেলো, দুটো ম্যাচই খেলো, যদি তুমি সেই খেলো যে মানে তুমি যদি অন্য রাজ্যের সঙ্গে খেলো, সেটা কিন্তু স্টেট লেভেলের হলো। সেই স্টেট লেভেলে খেললে পরে তোমাকে অবশ্যই সেখান থেকে সার্টিফিকেট দেয়। তো সেই সার্টিফিকেট শো করলে তুমি অবশ্যই 1 নম্বর পাবে। সেখানে তুমি অ্যাওয়ার্ড যেত না যেত, কিন্তু তুমি যদি স্টেট লেভেলে খেলো, সার্টিফিকেট পাও, তাহলে অবশ্যই তুমি কিন্তু 1 নম্বর পাবে। সেটা স্টেট লেভেল অথবা সেন্ট্রাল লেভেল, আর ইন্টারন্যাশনাল লেভেল তোমার কথাই নেই। তো এই যে তিনটে বললাম, স্টেট, সেন্ট্রাল আর হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল, তো যে কোনো লেভেলের একটা সার্টিফিকেট হলেই কিন্তু সেটা গেমসের, যে কোনো গেমসের কথাই বলতে পারি, হ্যাঁ, সেটা কিন্তু তুমি সেখানে 1 নম্বর পাবে। ক্লিয়ার? এবারে তারপরে চলে আসি তারপরে পরেরটা কি আছে, দাঁড়াও 1 মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, তারপরে দেখো ন্যাশনাল ক্যাডেট কর্পস অর্থাৎ এনসিসি, যাদের এনসিসি করা আছে তারাও কিন্তু 1 নম্বর পেতে পারে। যাদের এনসিসি করা আছে তারা 1 নম্বর পাবে। এবার এনসিসি কোন গ্রেড? অনেকগুলো হয়, এ বি সি ডি, তাই না? এ বি সি ডি, তো মিনিমাম তোমাকে এ গ্রেডের সার্টিফিকেট থাকতে হবে। মিনিমাম এ বি সি এরকম করে আছে। তো মিনিমাম তোমাকে এ গ্রেডের সার্টিফিকেট থাকলে পরে তুমি কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। আচ্ছা, তারপর চলে আসি পারফর্মিং আর্টস অ্যান্ড ড্রামা। তো আমাদের আর্টস অ্যান্ড ড্রামার মধ্যে যে পার্টগুলো পড়ছে, সেখানে তোমাদের আমি বলে দিই, আর্টস অ্যান্ড ড্রামার মধ্যে যে পার্টগুলো পড়ছে, সে পার্টগুলো তুমি মনে করো ড্রয়িং করো, তুমি ন্যাশনাল লেভেলে ড্রয়িং করেছো, ইন্টারন্যাশনাল লেভেলে ড্রয়িং করেছো, স্টেট লেভেলে ড্রয়িং করেছো, এবং সেখান থেকে তুমি সার্টিফিকেট পেয়েছো, সেই সার্টিফিকেটগুলো শো করতে পারবে। পারফর্মিং আর্ট অ্যান্ড ড্রামা, বা তুমি নাটক করেছো স্টেট লেভেলে, সেই নাটকের পারফরমেন্স তুমি যেখান থেকে করেছো, সেটা যদি স্টেট লেভেলের হয় বা সেন্ট্রাল লেভেলের হয়, সেখান থেকে যদি সার্টিফিকেট পেয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি কিন্তু 1 নম্বর পাবে। কিন্তু এই যে বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত, সেখান থেকে একটা ড্রামা সার্টিফিকেট নিয়ে যাবো, তাহলে কিন্তু দেবে না। অনেকেই বলছে দাদা আমি আর্ট শিখেছি অমুক অমুক ডিস্ট্রিক্ট থেকে, তাহলে কিন্তু হবে না। তোমাকে যে আর্টস তুমি করেছো, ন্যাশনাল লেভেলের যে সকল ন্যাশনাল বা স্টেট লেভেলের যে সকল কলেজগুলো আছে, সেই সব কলেজ বা সেই সব স্কুল থেকে যদি তুমি সার্টিফিকেট নিতে পারো, তাহলেই কিন্তু তুমি 1 নম্বর পাবে। তো এই প্রশ্নগুলো আশা করি ক্লিয়ার। যদি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন মনে থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, শামীম প্রশ্ন করেছিলে ওবিসি নিয়ে টেট পাস 82 থেকে 89দের কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। কেন হবে না সেটা আমি বলে দেবো যুক্তিসঙ্গতভাবে। তারপরে মিউজিক পার্টে চলে আসি। তো আমি বারবার একই কথাই বলছি না, মিউজিক পার্টেও সেম, তুমি যে কোনো অর্গানাইজেশন থেকে নিলেই হবে না, সেটা তোমাদের স্টেট লেভেলের অথরাইজেশন থাকতে হবে। তাহলেই কিন্তু তুমি সেই যে সার্টিফিকেটটা নেবে, সেই সার্টিফিকেটটা স্টেট বা সেন্ট্রাল বা তোমাদের ইন্টারন্যাশনাল লেভেলের যদি কোনো মিউজিক সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই তুমি পাবে। বা ইনস্ট্রুমেন্ট, যদি বাদ্যযন্ত্র, তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে স্টেট লেভেলের বা সেন্ট্রাল লেভেলে, তাহলে তুমি পারবে। আচ্ছা, আমাদের এখানে প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু পার্ট আসলো, যে দেখো এক্সট্রা কারিকুলামের মধ্যে এখানে আমরা মাধ্যমিকের জন্য 5 নম্বর বরাদ্দ, উচ্চ মাধ্যমিকের জন্য 10 নম্বর বরাদ্দ, আর ডিএলএড এর জন্য 15 নম্বর বরাদ্দ, আর টেটের জন্য 5 নম্বর বরাদ্দ। অর্থাৎ টেট আমরা যে পরীক্ষাটা দিয়েছি, যেটা দিয়ে পাস করেছি, কোয়ালিফাই, টিচার এলিজিবিলিটি টেস্ট, আর ভাইবার অ্যাপটিটিউড টেস্ট মিলে 5+10। আর এক্সট্রা কারিকুলাম তো আমি আলোচনা করলাম, তো এক্সট্রা কারিকুলাম আলোচনা কমপ্লিট। এইবার বেশিরভাগ মানুষে অনেকেই মার খাচ্ছে কোথায়? দেখো অনেকের আছে অনেক আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের নম্বরটা একটু কম, আর এখন যারা রিসেন্ট মাধ্যমিক দিয়েছে তাদের নম্বরটা একটু বেশি, স্বাভাবিক। তারপরে আগে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নম্বরটা কিন্তু তুলনামূলক কম, আর এখন যারা দিয়েছে তাদের তুলনামূলক বেশি। আর ডিএলএড ট্রেনিং এর কথা বলছি, যারা গভর্নমেন্ট কলেজ থেকে ডিএলএড ট্রেনিং করেছে তাদের নম্বরটা একটু কম, আর যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে করেছে তাদের নম্বরটা তুলনামূলক বেশি। দেখবে তুলনামূলক একটু একটু বেশি হয়। যাক, আমি সেসব বিতর্কে আসছি না। এইবার এইখানে যারা অ্যাপটিটিউড টেস্ট
আর এই যে 5 নম্বর অ্যাপটিটিউড টেস্ট, আর তোমাদের যারা হচ্ছিল প্যারা টিচার আছে, প্যারা টিচারদের জন্য যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এই পাসে পাস পেতে পারে, পাসে পাস পেতে পারে, ঠিক আছে। 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সে কিন্তু পাসে পাস পাবে, এরকম 8 বছরের থাকলে 4 পাবে, এরকম করে কম কম করে আছে। তো সেই বিষয়গুলো গেল। এইবার তার পরবর্তীতে প্রশ্ন আসি যে নিজের জেলায় ভাইবা, ভাইবা কি নিজের জেলায় হবে, এই প্রশ্নটা কিন্তু থাকছে। আচ্ছা, এইবার আমরা যতদূর আপডেট পেয়েছি, যতদূর তথ্য পেয়েছি, তাতে কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে ভাইবা কিন্তু তোমার নিজের জেলায় হবে। কেন নিজের জেলায় হবে, তার অনেক কিছু যুক্তিসঙ্গত কারণ আছে। তো আমি কয়েকটা কারণ তুলে ধরছি। দেখো, প্রথম কথা হচ্ছিল গতবার 17 সালেরটা পর্ষদের ওখানে গিয়ে হয়েছিল কি কারণে, কারণ ওখানে কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট সংখ্যা খুব কম ছিল, এই জন্য কিন্তু ওখানে গিয়েছিল। কিন্তু এইবার কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, 23 স্টেট। আমরা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 23 স্টেটরা কি ইন্টারভিউতে বসতে পারবে কিনা। তো পর্ষদ কিন্তু পর্ষদের সদিচ্ছা বা সরকারের সদিচ্ছা মানে ইচ্ছা চাইছে যে তারা 23-এর রেজাল্ট দিয়ে 23-কে সঙ্গে নিয়ে তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াকরণে বসতে চাইছে। তো এই জন্য ক্যান্ডিডেটটা একটু হিউজ হবে। তো যখন হিউজ ক্যান্ডিডেট হবে তখন কিন্তু যদি ওই পর্ষদে গিয়ে নিতে হয়, তাহলে ওই প্রতিদিন 10 জন 15 জন করে বা প্রতিদিন 50 জন 60 জন করে নিতে গেলে সারা বছর লেগে যাবে শুধু ইন্টারভিউয়ে। এই জন্য আমরা এইসব থেকে এবং আমরা যেটুকু তথ্য পেয়েছি সেখান থেকে আমরা এইটুকু ধারণা করতেই পারি যে আমাদের ইন্টারভিউটা নিজের জেলায় হবে, নিজের জেলায় ডিপিএসসিতে যেখানে হয় সেখানে হবে। আচ্ছা, তারপর এবার ইন্টারভিউ কবে শুরু হবে পরে আসি। এইবার তোমাদের দেখো এই যে কি বলে টেট স্কোর যাদের কম আছে, টেট স্কোর যাদের কম আছে, যাদের 21, 22, 23 এরকম যে লেভেলে যাদের আছে, বা টেট স্কোর যাদের 26, 27, 28, 29 এরকম লেভেলের আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যার টেট স্কোর 21 সে চাকরি পাবে না, যার টেট স্কোর 26 সে কি চাকরি পেয়ে যাবে? তাহলে না, এইখানে কিন্তু তোমাদের যাদের টেট স্কোর কম আছে তারাও ভেঙে পড়ো না, যাদের টেট স্কোর বেশি আছে তারাও বেশি উৎফুল্ল হয়েও না। কেন বলছি? কারণ আমাদের মেন খেলাটা হবে এইখানে, এই যে এইখানে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টে মেন খেলাটা হবে। আমি আগের দিনও তোমাদের একটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলাম যে কেউ মনে করো আমি সাপোজ 21টাকেই ধরলাম, একজন মনে করো ক্যান্ডিডেট, আমি কাস্ট ভাগ করছি না আগেই, 21-এর মধ্যে মনে করো সে 10-এর মধ্যে 10 পেয়ে গেল, সাপোজ 10-9 পেলো, 10-এ 10 পাওয়া সম্ভব? এটা কিন্তু কোনো কি বলে আগের বার কিন্তু প্রচুর ছেলেমেয়েরা 10-এ 10 পেয়েছিল, তারা কিন্তু অন্য গ্রহ থেকে আসেনি, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গেই আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়ে, তারা কিন্তু এক্সট্রা লার্জ কিছু না, তারা ভালো করে প্রিপারেশন নিয়েছে ইন্টারভিউয়ের জন্য, ভালো করে রেডি হয়েছে, তাই তারা 10-এ 10 পেয়েছে, ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পেরেছে, তাদের ভালো লাগিয়েছে যারা ছিল, এই জন্য তারা 10-এ 10 পেয়েছে। তোমার মধ্যে সেই কোয়ালিটি, সেই অ্যাবিলিটি আছে, সবসময় পজিটিভ থিঙ্কিং রাখো, সেই অ্যাবিলিটি আছে, আমার মধ্যে সেই দক্ষতা আছে, আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমি 10-এ 10 পেতে পারি। তো সেই অ্যাবিলিটি, সেই দক্ষতা, সেই মনোভাব রাখলে পরে তুমি পাবে। তা মনে করো একজন 21-এ 10 পেয়েছে, তাহলে কত হচ্ছে তার? দেখো তার কত হচ্ছে, এখানে আমরা যোগ করে দেখছি 31 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 31 হয়ে যাচ্ছে, তাই না? 31 হচ্ছে তার নম্বর, হচ্ছে 31। আর একজন মনে করো 26 পেয়েছে, মানে তার নম্বর আছে 26, এবার সে মনে করো এখানে 4 পেল, তাহলে কত হচ্ছে দেখো তো নম্বরটা? তার নম্বর হলো 30। এবার চাকরিটা কে পাবে বলো? এই চাকরিটা কি পাবে? চাকরিটা কিন্তু যে 21 আছে সে পেয়ে যাবে। তো এটা কি পসিবল না? অবশ্যই পসিবল, কিন্তু হ্যাঁ একটু টাফ। তাই বলে এটা ভেবো না এই যাদের নম্বর বেশি আছে তারা বেশি উৎফুল্ল হয়, ঠিক আছে আমার 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 তো কি বলে আমার নম্বর বেশি আছে, আমার শুধু প্রেজেন্ট হলেই ওই 3-4 দিলে হয়ে যাবে। তো এরকম যদি স্বপ্ন দেখো, এরকম যদি ভাবো, তাহলে কিন্তু তুমি মূর্খের জগতে আছো এবং মূর্খের স্বর্গে বাস করছো। তো এই চিন্তাটা মাথা থেকে পুরোপুরি দূর করতে হবে যে আমার টেট স্কোর বেশি আছে বলে আমি ঠিকঠাক মতো কোন রকম নিলেই হবে, ও ঠিক আছে কোনো ব্যাপার না, অনেক নম্বর আছে, এটা ভুলে যাও। কারণ আমাদের সবকিছু ডিপেন্ড করছে এই সোনামণির উপর, মানে এই ভ্যাকান্সিটার উপর। এখন বিভিন্ন জায়গায় কেউ বলছে 10,000, কেউ বলছে 15,000, কেউ বলছে 35,000, কিন্তু আমরা দাবি রেখেছি 50,000-এর। এবার কতজন পরীক্ষায় পাশ করে আছে, কতজন পরীক্ষায় পাশ করে আছে বা ইন্টারভিউতে বসবে, সেই একটা আমি তোমাদের আনুমানিক ধারণা দেবো, সঠিক না আনুমানিক ধারণা দেবো। এইবার আমি দেখছি খালি তোমরা বলছো দাদা আমার এত আছে, তো ওটা এখন মাথা থেকে পুরোপুরি ডিলিট করে দাও। কিন্তু তোমার মাথার মধ্যে যদি এটা কাজ করে যে আমার টেট স্কোর নম্বর কম আছে, আমাকে এত তুলতেই হবে, যদি তুমি এই প্রেশার নিয়ে নাও তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ ভালো দিতে পারবে না, তোমার প্রেশার অটোমেটিক বেড়ে যাবে। ওসব ভুলে যাও, ভুলে গিয়ে তোমার একটা টার্গেট রাখো যে আমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, এটা হলো মোদ্দা কথা। তারপর যা আছে সেটা ঈশ্বর আল্লাহ দেখবে। তোমার যদি একনিষ্ঠ থাকো, তুমি যদি সৎ থাকো, তুমি যদি একাগ্রতা হও, তুমি অবশ্যই তুমি কিন্তু ভালো নম্বর তুলতে পারবে, এটুকু আমি বলছি। এইবার ভ্যাকান্সির কথা বলছো, এই ভ্যাকান্সির সঙ্গে আমাদের ডিপেন্ড করছে কাট অফটা। মনে করো গতবার তোমাদের 11,000 সামথিং দিয়েছিল, এবার মনে করো তোমার সাপোজ ওই 11, 12, 13, 14 দিল, তাহলে কি হবে? কাট অফ আরো বাড়বে। গতবার যে কাট অফ গিয়েছিল তার থেকে অনেক বাড়বে,
কারণ গতবার তোমাদের মানে সেই 1:1 তারও কম ছিল, মানে যারা পাস করেছিল মনে করো সামান্য কিছু বাদ গেছে। কিন্তু এবারে তোমার কিন্তু হিউজ পরিমাণ তুলনামূলক গতবারের তুলনায় এবার কিন্তু তোমাদের বেশি যারা টেট পাস করে আছে, যারা ইন্টারভিউতে বসবে তুলনামূলক বেশি। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মেন ডিপেন্ড করছে ভ্যাকান্সির উপর। আর এই ভ্যাকান্সির কথা যখনই মাথায় আনবে তখনই আমাদের দৌড়ে চলে আসতে হবে এই যে 26শে নভেম্বর আন্দোলনের দিকে। তো শুধু ইন্টারভিউ দিলেই, বাড়িতে বসে ইন্টারভিউ প্রিপারেশন নিলেই হবে না, তোমাকে এই যে আন্দোলনটাতেও কিন্তু প্রেজেন্ট হতে হবে। তুমি যদি এই আন্দোলনে প্রেজেন্ট না হও, আন্দোলনে যদি প্রেজেন্ট না হও তাহলে কি হবে, ভ্যাকান্সির পরিমাণ কম হবে। যত আন্দোলন জোরদার হবে সরকার নড়ে চড়ে বসবে, ভ্যাকান্সিটা তুলনামূলক 5,000 হলেও বাড়াবে। তোমাদের স্বতঃস্ফূর্ততার উপরই কিন্তু সবকিছু। তোমরা একটা জিনিস দেখো, আমাদের বাংলার কিছু মনে করো না, তোমাদের উদ্দেশ্য করেই বলছি, মানে আমাদের মধ্যে বেকার সমাজদেরই বলছি যারা আছে, যে বাংলায় ক্লার্কশিপ পরীক্ষা 6টা শিফটে হচ্ছে। আর তার আগে বিভিন্ন দুর্নীতির গন্ধ আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখিয়েছি, যে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, প্রশ্ন আউট হবে, এত ঘন্টা আগে দেবে, এই হবে তেন হবে, কত কিছু। কিন্তু আমরা আন্দোলন করে কোনো কিছু করলামও না, আর কিছু হলেও না, পরীক্ষা 6টা শিফটই হবে, কত কিছু হবে ফুটেজের মতো তোমরা বুঝতেই পারবে। আর সেখানে উত্তরপ্রদেশে আন্দোলন করে কিন্তু এই ক্লার্কশিপের পরীক্ষাটা একটা শিফটে করে নিয়েছে, কারণ সেখানকার যুবকদের মধ্যে সেই স্পৃহাটা আছে। তো আমাদের কিন্তু চাকরিটা আমরা 100% সিকিউর করতে পারি একটাই ভাবে, সেটা হচ্ছে আন্দোলন করে ভ্যাকান্সিটার পরিমাণ যত বাড়াতে পারবো, আমাদের এই ইন্টারভিউয়ের চিন্তা তত কম করা লাগবে। আমার কথা যুক্তিসঙ্গত মনে হচ্ছে তো? যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি তোমার যদি মনে হয় যে না আমি যে কথাগুলো বলছি যুক্তিসঙ্গত নয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যে না দাদা বা স্যার আপনি যেটা বলছেন সেটা একদমই যুক্তিসঙ্গত নয়। কিন্তু আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণটাই যুক্তিসঙ্গত। আর তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে কাট অফ দেখছো, গতবারের যে কাট অফ গেছে সেই কাট অফটাকেই টার্গেট রাখো, সেই কাট অফটাকে টার্গেট রাখো। আর তোমার যে নম্বর আছে সেই নম্বর যাই থাকে না কেন, তোমার যদি বেশি নম্বরও থাকে, তোমার যদি মনে করো সাপোজ 30ও থাকে, বা তোমার যদি 31ও থাকে, তাও তুমি টার্গেট রাখো আমি 10-এর মধ্যে 10 তুলবো কি করে। তোমার যদি 21 থাকে, তোমার টার্গেট রাখতে হবে যে আমাকে 10-এ 10 তুলতেই হবে। তো এই টার্গেট সবসময় হাই রাখতে হবে। আমার লেভেল যদি নিচু করে থাকে তাহলে আরো নিচু চলে যাবো। আমার লেভেল যদি আমি যদি উপর দিকে, আমার যদি লক্ষ্য যদি উপর দিকে থাকে, তাহলে আমি কি উপর থেকে হালকা মাঝখানে পর্যন্ত আসবো। আমার নজরই থাকে নিচু, তাহলে আরো মাটির তলে চলে যাবো। তো আমাদের একটা স্যার বলতেন, আমি যখন তোমার ওই বিসিএস এর WBCS এর প্রিপারেশন নিতে কল্যাণী এক বিসিএস স্যারের কাছে যেতাম, তিনি একটা কথা বলতেন যে তোমার যদি লক্ষ্য থাকে WBCS, তাহলে তুমি WBCS না পেলেও তার নিচের ক্যাটাগরির চাকরি পাবে অবশ্যই। আর তোমার যদি লক্ষ্য থাকে ডি গ্রুপ, তাহলে তুমি ডি গ্রুপ তো পাবে না, ডি গ্রুপের নিচে কিছু পাবে। এই জন্য লক্ষ্যটা সবসময় উঁচুতে রাখতে হবে, তারপর থেকে 1-2 নম্বর কমলে কমলো, টার্গেট আমার লক্ষ্য সবসময় উঁচু রাখতে হবে। আর লক্ষ্য যদি আমার ছোট হয় তাহলে আমি আরো ছোট হয়ে যাবো। আমার লক্ষ্য সর্বদা বড় রাখতে হবে, সেই ফোকাসে এগিয়ে যেতে হবে, হয়তো তার থেকে 1 লেভেল কমবে সর্বোচ্চ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আমার স্যারের কথাটা শুনে দিলাম, এটা স্যারের মানে মেন বাণী। যাই হোক, সেসব প্রসঙ্গ গেল। তো তাহলে বুঝতে পারলে তোমাদের আর কিন্তু এই প্রশ্নটা যেন না আসে যে 21, 22, 23 দাদা আমার নম্বর কম আছে, স্যার আমার নম্বর কম আছে, আমার এত নম্বর কম, তাহলে আমি কি করে চাকরি পাবো, অত নম্বর কি তোলা সম্ভব নাকি, দাদা আমি তো শেষ হয়ে গেলাম, টেনশনে মরে গেলাম। ওসব মাথা থেকে ডিলিট করে দাও, ওসব ভুলে যাও। ঠিক আছে, সেই কথা আছে না, তুমি তোমার কর্ম করো, ফলের আশা করো না, কর্ম করো, সঠিক যদি কর্ম করো ফল তুমি 100% পাবে। ঠিক আছে, তো এটাই হলো কথা। যাদের এই কম নম্বর আছে তারা একদম দুশ্চিন্তা করো না, রিল্যাক্সে ফ্রি মাইন্ডে নিজেকে, আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি, আজও রাত্রে আছে প্রতিদিন ক্লাস দিচ্ছি, সেগুলো নোট করো। এবং আমরা A to Z কথা দিয়েছি যে তোমাদের আমরা প্রত্যেকটা ক্লাস ধরে 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 একদম যাতে ইন্টারভিউ হলে বসে তোমাকে না দ্বিধায় ভুগতে হয়। তোমাদের পার্সোনালিটি চেঞ্জ করবো, তোমাদের সবকিছু কিন্তু A to Z আমি তোমাদের চেঞ্জ করতে শেখাবো বলতে আমি তোমাদের চেষ্টা করবো বা হেল্প করবো, যেটুকু আমি সামান্য, যেটুকু নগণ্য, যেটুকু জানি সেটুকু তোমাদের আমার থেকে শেখানোর চেষ্টা করব। তারপর দেখো নিচে এই যে 26, 27, 28, 29 যাদের এই বেশি নম্বরও আছে তাদেরও বলছি তোমরা কিন্তু হেয়ালি করে কাটিও না, সিরিয়াস ভাবে এই 21টা যেভাবে সিরিয়াসনেস দিয়েছে এই তোমরাও সিরিয়াস ভাবে দাও। এইবার আমরা আসি পরবর্তী প্রশ্ন আমাদের, যে এই বিএডরা নাকি বসতে পারছে, একটা গল্প শুনছি। এবার কারা বিএডটা বসতে পারছে, খালি গল্প শুনছি বিএডটা পরীক্ষায় বসতে পারছে, বিএডটা বসতে পারছে, আমার জানি বিএড বাদ হয়ে গেছে। দেখো এই বিষয়টা আমি একটু জাস্ট সংক্ষেপে 2 লাইন বলবো, যে এই বিএড কারা, যারা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন বিএড এর নম্বর বেশি ছিল। বিএড এ যখন আমাদের বিএড ট্রেনিং, ডিএলএড এর ট্রেনিং নম্বর এই যে 15 নম্বর, গাদাখানিক নম্বর, এই 15 নম্বর, তাই না? তো অনেকেরই ডিএলএড এর নম্বর কম, বিএড এর নম্বর বেশি। তো তারা কি করেছিল, ওদের ডিএডও আছে বিএডও আছে, ওরা কি করেছিল বিএড সাবমিট করেছিল।
বিএড এর ডকুমেন্টস বা বিএড এর সাথে সাবমিট করেছিল। তো পরে যখন বিএড বাদ হয়ে গেছে তখন ওরাও বাদ চলে গেছে। তারপর আবার যখন কোর্টে কেস হলো তখন কোর্টের তরফ থেকে কিন্তু একটা দেখা হলো যে তাদের তো ডিএলএডও আছে। তো এই যে পুরো দায়ভারটা দেওয়া হয়েছে পর্ষদের উপর, যে পর্ষদের কাছে কিন্তু চাওয়া হয়েছে যে আপনি এই বিএড কে কেন নেবেন না, বিএড কে যাদের ডিএলএডও আছে বিএডও আছে তাদের বিএড কে কেন নেবেন না তার যুক্তিসঙ্গত প্রমাণ দেখান। কিন্তু আমরা যেটুকু আপডেট পেয়েছি যে এখানে যাদের ডিএড বিএড আছে তারা কিন্তু বসতে পারছে বা বসতে পারবে। এখন আমি 100% তবে বসতে পারবে এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এবারে কতজন এই পরীক্ষায় বসবে, কতজন এই ইন্টারভিউয়ে এই তোমাদের এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এর আন্ডারে কতজন ইন্টারভিউ বসবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন। এবার দেখো আমরা যদি ওই যে পাশ করেছিল 1,52,000 মতো, সেখান থেকে বাদশা দিয়ে আমাদের 52,000 মতো 98,000 বাদটা দিয়ে বিএড বাদ গিয়ে 52,000 মতো আছে। সেখান থেকে সেখান থেকে তোমাদের এনওআইএস বাদ দিয়ে তারপর তোমাদের যারা 17 সালে পেয়েছে তারা বাদ দিয়ে, ওরা একটা ভিডিও করা আছে আমার, ওই 17 সালের ওরা কিছু অনুমতি থাকবে, ইনক্লুড থাকবে, ওটা ওরা বাদ যাবে। এবার এবার তারা কারা ইনক্লুড হবে, এই যে যারা 23 স্টেট নতুন দেবে এরা ইনক্লুড হবে, 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা ইনক্লুড হবে। তাহলে 22-24-এ ইনক্লুড হয়েছে, এরা বসতে হবে কিনা এখন আমার সঠিক জানা নেই। তো এই যে এরা ইনক্লুড হবে, তো ইনক্লুড হয়ে সব মিলিয়ে তোমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো মোটামুটি 40-এর কাছে। 40-এর কাছে বলতে ওই 38,000 37 থেকে 38,000-এর কাছে, আই থিঙ্ক সো। মানে এটা একদম আমি 100% শিওর না যে 37 থেকে 38,000 বা খুব জোর 40,000-এর কাছাকাছি কিন্তু তোমরা এই ইন্টারভিউ বসবে। এবার তার থেকে আরো কমতে পারে, আরো কমতে পারে কেন? কারণ অনেকেই অনেক বড় বড় চাকরি পেয়ে গেছে। কারণ আমার দেখার মতোই অনেকে বড় বড়, অনেকে মিসলেনিয়াস পেয়ে গেছে, অনেকে মনে করো যে রেলের এনটিপিসিতে পেয়ে গেছে, অনেকে লোকো পাইলটে পেয়ে গেছে, অনেকে তোমার পুলিশের বড় ইন্সপেক্টর পদে পেয়ে গেছে। তো অনেকেই আছে যে পুলিশ থেকে আর আসবে না প্রাইমারিতে, বা অনেকে আছে চলে আসে। তো এরকম কিন্তু অনেকে বিভিন্ন রকম ভাবে চাকরি পেয়ে গেছে। তো সেখান থেকে তুমি ধরে রাখো যে 35,000 প্লাস, 35,000 প্লাস তোমার মোটামুটি বা তারই বেশি, টার্গেট সবসময় বেশি রাখতে হবে, যেমন আমাদের 40ই আছে, 40,000 আছে। তো এই জন্যই কিন্তু বিদেশদার নেতৃত্বে বা বিদেশদার নেতৃত্বে ডিএলএড ঐক্যমঞ্চ আছে। আমি সেলুট জানাই বিদেশদার এবং তার সঙ্গে যে সকল সহপাঠীরা আছে, মানে নিরলসভাবে খেটে চলেছে। তা তাদের কিন্তু একটাই লক্ষ্য যে এই যে 21, 22, 23 বড় কথা না যে কে 21 পেয়েছে, কে 22 পেয়েছে, কে 27 পেয়েছে। আমাদের লক্ষ্য একটাই, যারা ডিএলএড টেট পাস করে আছে রাইট টু অনুসারে তাদের সবাইকে চাকরি দিতে হবে। কারণ তারা টেট পাস করে 2-3 বছর বসে আছে। কারণ আমরা 17 সালে যারা পাস করেছে তারা বসে নেই, তাহলে 22-এ তারা পাস করে 2 বছর বসে থাকবে কেন? তাদের সবাইকে চাকরি দিতে হবে। কারণ প্রচুর শূন্য পদ রয়েছে, প্রায় 1 লাখের উপরে শূন্য পদ রয়েছে, 1 লাখের কাছাকাছি শূন্য পদ রয়েছে। কেন চাকরি দেবে না সরকার? সরকার চাইলে পরে 3 মাসের মধ্যে সবকিছু রিক্রুটমেন্ট করে জমা দিতে পারে, তোমাদের চাকরি দিয়ে দিতে পারে। কেন 42,000 রিক্রুটমেন্ট করলো না 19 সালের নির্বাচনের আগে? সরকার চাইলে সব পারে, কিন্তু সরকার করছে না। সেটা কার? যাই হোক, আমি এখানে পলিটিক্যাল কিছু বলবো না, সম্পূর্ণ ডিপেন্ড করছে সরকারের সদিচ্ছার উপর। সরকার চাইলে পরে তোমাদের 3 মাসের মধ্যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিতে পারে এবং কেউ বসে থাকবে না। আর তার জন্যই তোমাদের কাছে, সকলের কাছে অনুরোধ করবো, যে সকল শিক্ষার্থী ভাইরা বোনেরা যারাই আছো না কেন, তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, এই যে 26শে নভেম্বর যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এই আন্দোলনে তুমিও চলো, তোমার প্রয়োজনে বাড়িতে গার্জিয়ান নিয়ে চলো একজন, তাতে ভিড় একটু বাড়াও। কারণ ওখানে গেলে পরে ওই 500, 700, 1,000, 2,000, 3,000 এতে কিন্তু সরকারের মানে কি বলবো, সরকার নড়েও বসে না, সরকারকে নাড়াতে হবে। আর আমরা যারা পাশ করে আছি, সাপোজ মনে করো যে 40,000 যদি পাশ করে থাকে, আরে মোটামুটি 20,000 চলো, 10,000 চলো, 10,000 গেলে পরে দেখবে পরের দিন নোটিশ দেবে, পরের দিন নোটিশ দেবে। কিন্তু আর আমরা কিন্তু যদি এই 26শে নভেম্বর যদি আমরা আন্দোলনে না যাই, যদি আন্দোলনটা ঠিকঠাক মতো না করি, তাহলে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি ভাই বা বোন, যেই ভিডিওটা দেখছো না কেন, তোমাদের এই যে আমরা সরকার একটা জুজুপুরি দেখিয়ে রেখেছে যে আমরা 26শে নভেম্বর কি বলে ডিসেম্বর মাসের দিকে যে নোটিশ প্রকাশ করবে, এটা কিন্তু আরো ডিলে হয়ে যাবে। এটা তোমার 25 সাল চলে আসবে, জানুয়ারি চলে যাবে, ফেব্রুয়ারি চলে যাবে, তাও কিন্তু নোটিশ পাবে না। এই আন্দোলনটা জোরদার করে করো, দেখো এই কপাল ভালো হলে এই মাসের মধ্যেই তোমরা মানে করতে পারো। আমি বললাম তো, তোমরা 5,000 থেকে 10,000 ক্যান্ডিডেট মাঠে নামো, সরকার 1 সপ্তাহের মধ্যে তোমাদের ইন্টারভিউ নোটিশ দেবে। আর না দিলে আমাকে বলো যে দাদা তুমি, তোমার কথা মিললো না, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে তোমাদের সকলকে অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো, বিনতি অনুরোধ করবো, এই আন্দোলনে অংশগ্রহণ করো এবং বৃহত্তর আন্দোলন করো। এই আন্দোলনে সরকারকে নড়িয়ে দাও যে এত শূন্য পদ আছে, আমাদের সবাইকে নিয়োগ করতে হবে, আমাদের সবাইকে নিয়োগ করতে হবে। কিসের সাঁতার কাটাও? আমরা পাশ করে আছি 2-3 বছর ধরে, কিসের কাটাও?
তো সেটাই হলো কথা, তোমাদের আন্দোলন আসতে হবে। এবারে দেখো, একজন একটা প্রশ্ন করেছিলে যে জয়েন হবে কতদিন লাগে। দেখো সেটা তো আমি তো বললাম যে সরকার চাইলে 3 মাসের মধ্যে তোমাদের জয়েন দিয়ে দিতে পারে। সরকার যদি চায় তাহলে 3 মাসের মধ্যে তোমাদের জয়েন দিতে পারে, কিন্তু সরকারের সম্পূর্ণ সদিচ্ছার উপর। আর আমরা যেটুকু তথ্যের অনুসারে দেখেছি যে বিগত মানে যখনই তোমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছে, তখনই দেখবে তোমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই কটা মাসের মধ্যে কিন্তু জয়েন করায়, দেখেছি আমরা গত কয়েকবার। তোমরা দেখো যে যখনই মাস্টার নিয়োগ হয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসের মধ্যে কিন্তু মাস্টারদের নিয়োগ হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি সরকার সদিচ্ছা থাকে, যেহেতু 26-এ বিধানসভা নির্বাচন আছে, তো সেটাকে লক্ষ্য রেখে তাই বলছি ভাই বোনেরা, এই 26-এ বিধানসভা নির্বাচনের আগে তোমরা, সরকার তো তোমাদের সঙ্গে খেলছে, তোমরা একটু সরকারের সঙ্গে খেলো। এই 26 তারিখে তোমরা একটু খেলা করো, সরকারকে একটু খেলে দিয়ে দেখিয়ে দাও যে আমরাই বল, আমরাই শক্তি, আমরা না হলে পরে এই রাজ্য অচল। কারণ শিক্ষক না হলে রাজ্য অচল, সত্যি অচল। সেটা কিন্তু করে দেখাতে পারে। মাত্র কয়েক হাজার ডাক্তার, তারা পুরো ব্যবস্থাটাকে হেলিয়ে দিয়েছে। আর ভাবো আমাদের যে 40,000 যারা পাশ করে আছে, তারা যদি মাঠে নামে, সরকার হেলে কি, সরকার পড়ে যাবে। আর আমরা সেটা চাই না। আমরা যে সরকারই থাক, আমরা চাই যেন সমস্ত রকম শিক্ষা ব্যবস্থা সুষ্ঠু থাকে, আর গ্রামের গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে চাকরি পেয়ে তাদের জীবন স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। এটা আমাদের লক্ষ্য। আমাদের কোনো সরকার ফেলানোর দরকার নেই, কিছু তো আমরা তো ওসবের মধ্যে নেই। কিন্তু সরকারকে বোঝাতে হবে যে আমাদের এই বেকারদের আর দাবিয়ে রাখা যাবে না। ক্লিয়ার? তো যাই হোক, আর ইন্টারভিউ কবে শুরু হবে, ওই একই কথা, ইন্টারভিউ কবে শুরু হবে। আমরা এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি সেই আপডেট অনুসারে তোমাদের এখন বলবো না। তোমাদের যদি এখন আপডেট বলি, তোমরা ওই কেউ বলবো যে ও ছাতা, তাহলে এবার গিয়ে কি হবে, বাড়ি বসে ইয়ে করি। তো আমি তোমাদের কিন্তু এই কোশ্চেনটা হাইড রাখলাম যে ইন্টারভিউ কবে শুরু হবে। তোমাদের কাছে অনুরোধ করব, তোমাদের টেট স্কোর বেশি থাকার কম থাক, যার বেশি আছে সে আমিও না গেলেও হবে ইন্টারভিউ, আমি না গেলেও হবে আন্দোলনে, ওটা ভুল। আগের বার অনেকে হয়েছে যাদের 30 মানে কি বলে ওই 28-29 ছিল, ওই 2-3 পেয়েছিল, চাকরি হয়নি, কিন্তু এরকমও আছে কিন্তু। তো এই জন্য সবাইকেই বলবো যে আন্দোলনে আসো। যদি আন্দোলন যত বৃহত্তর করবে, ভ্যাকান্সি তত বাড়বে, আর ভ্যাকান্সি যত বাড়বে তোমার চাকরিটি তত সিকিউর হবে। তোমার এই ইন্টারভিউ নিয়ে, কাট অফ নিয়ে এসব কিছু ভাবতেই হবে না। এই জন্য দয়া করে বলছি, আন্দোলনে আসো, আন্দোলনে আসো। আন্দোলনে এসে নিজের অধিকার ছিনিয়ে নাও, এটা তোমাদের ন্যায্য অধিকার। সারা বছর খাটাখাটনি করে টেট পাস করেছো, শিক্ষকের যোগ্যতা অর্জন করেছো, তুমি একজন কোয়ালিফাইড হবু টিচার, উডবি টিচার। তো সেইখানে দাঁড়িয়ে তোমার অধিকার যে তুমি এই চাকরিটি পাওয়ার যোগ্য, তোমাকে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। কারণ একজন টেট পাস করেছে 2022 সালে, আজ 25 সাল হতে চলেছে, 3 বছর অতিক্রম হতে চলেছে, শুরু হয়েছে, এখনো পর্যন্ত সরকার প্রসেসিং চলছে, কালেকশন, হ্যাঁ, সিট কালেকশন চলছে। যাই হোক, সেসব বিষয়ে আসছি না, এই জন্য বলছি সরকারকে নাড়াতে হবে। সরকারকে যদি নাড়িয়ে দাও, এই ভ্যাকান্সির পরিমাণটাও বাড়বে। আর যদি না দাও, ওই দেখবে গুটিয়ে এরকম করতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম করে ওদিকে নিয়ে গিয়ে ওই 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ করে বলবে এই দেখো আমরা কত নিয়োগ করলাম। ঠিক আছে? এই জন্য আন্দোলনটা যত বৃহত্তর হবে, ভ্যাকান্সি তত বাড়বে, তত দ্রুত নিয়োগ হবে। আর যদি তোমাদের আন্দোলন বৃহত্তর করতে পারো, এমনও হতে পারে, আন্দোলন যদি বৃহত্তর এমন হতে পারে যে তোমাদের এই 25 সালের মার্চ এপ্রিলের মধ্যে জয়েন হয়ে যাবে। এটুকু বলে দিলাম। যাই হোক, এরপরেও যদি তোমাদের কোনো, আচ্ছা এবার আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব দেখবো যে তোমরা কে কি প্রশ্ন করেছো। আচ্ছা, কেউ প্রশ্ন করেছো যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের কি জেনারেলদের সঙ্গে কম্পিটিশন হবে। দেখো, হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছিল, তোমরা যদি প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারো। হাইকোর্ট থেকে রায় দিয়েছিল যে তোমাদের যে প্রসেসিংগুলো অনগোয়িং চলছে, অনগোয়িং প্রসেস, যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেগুলো একটা পরীক্ষা স্টেপ হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না এবং সেগুলোর সুযোগ সুবিধা ওবিসিরা ঠিক ওবিসি কাস্টটা যেমন পাচ্ছিল তেমন পাবে। তো সেইখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে ওবিসি কাস্টের যারা, আমাদের এই যে টেট পরীক্ষাটা, এটা 22 সালের আগে ফর্ম ফিল আপ হয়েছিল, 22 সালের আগে ফর্ম ফিল আপ হয়েছিল, তখন এটা অলরেডি প্রসেসিংয়ের আগে, এটা অনগোয়িং প্রসেস। তো এই অনগোয়িং প্রসেসে কোনো বাধা থাকবে না, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না, এটুকু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত। আর আমরা যতদূর বিভিন্নভাবে জানতে পারছি যে তোমাদের কিন্তু এই যে ওবিসি কেসটা খুব দ্রুতই হয় স্টে পড়ে যাবে অথবা মিটে যাবে। গেল। আর কি প্রশ্ন করেছো? 2026 সালে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে মেতে দেবে।
ইন্ডিয়া নাম করে কি বলছো? শাবনাম বলছো হ্যালো। হ্যাঁ শাবনাম, তোমার অ্যান্সার দিলাম। আর শামীম বলছো যে ওবিসি কি লিখেছো, ওবিসি নিয়ে টেট পাস 92 থেকে 89দের কি কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না, সেটা প্রথমেই বললাম, এর মধ্যে আলোচনা হয়ে গেল, প্রবলেম হবে না। 2026-এর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে জয়েন হবে না। না দেখো, আমি তোমাদের এটুকু বললাম যে যদি তোমরা আন্দোলন বৃহত্তর আকারে করতে পারো, এই তোমাদের 25 সালের মার্চ এপ্রিলের মধ্যে তোমরা জয়েন পেতে পারো, কারণ সবকিছু ডিপেন্ড করছে আমাদের স্বতঃস্ফূর্ততা, আমাদের আমাদের ইয়ের উপর। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। 2000, আচ্ছা প্রশ্ন করেছো মিস্টার পি, 2022-23 টোটাল এসসি ক্যান্ডিডেট কতজন ইন্টারভিউ দেবে? 22-23 যদি এসসি ক্যান্ডিডেট ধরে নিই, তাহলে তুমি ওই অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারো, তাও কমসে কম 7,000 প্লাস, 5-7 হাজারের কাছে অবশ্যই যাবে, 5-7 হাজার প্লাস যাবে। আর কোনো প্রশ্ন? যদি আর কারো কোনো প্রশ্ন থাকে জানতে পারো। আর আপনাদের কিন্তু যদি চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো, কারণ আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু নতুন খোলা, আগের চ্যানেল ডিলিট হয়েছে। মোটামুটি কত ভ্যাকান্সি দেবে বলে মনে হয়? ডালিম শেখ বলেছে মোটামুটি কত ভ্যাকান্সি দেবে। তো মোটামুটি দেখো, আমরা এর আগে একটা নিউজ পেয়েছিলাম, নিউজ বলতে সেটাও আমার আমার জানা তথ্য না, সেখানে আমাদের জানানো হয়েছিল যে 26,300, 26,300, কিন্তু পরে আবার এক জায়গা থেকে শুনলাম যে 19,000-এর নিচে, ঠিক আছে? তো আমার প্রেডিকশন, এটা আমার একদম একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন, যদি যদি আন্দোলন বৃহত্তর না হয়, যদি জনগণ মানে ছাত্রগণ সাড়া না দেয়, তাহলে পরে ওদের ইচ্ছা মতো ওই খুব জোর 16-17 হাজার দেবে, খুব জোর 16 থেকে 17 হাজার দেবে। যদি আমরা আন্দোলনটাকে বৃহত্তর না করতে পারি, যদি সরকারকে নাড়াতে না পারি, তাহলে 16-17 হাজারের উপরে দেবে না। আর যদি তুমি সরকারকে নাড়াতে পারো, সরকারকে যদি আচ্ছা করে ঘাই দিতে পারো, তাহলে পরে কিন্তু তোমাদের এখানে 20,000 প্লাস চলে যাবে, 25,000 প্লাস হতে পারে। হ্যাঁ অবশ্যই, এইচবি বলছো 50কে চাই, 100%। আমাদের প্রত্যেককে চাকরি সিকিউর করতে হলে 50কে যদি ভ্যাকান্সি নিয়ে আসো, তোমরা প্রত্যেকেই চাকরি পাবে, কারোর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, একদম। আর কার কোনো? হ্যাঁ, তাহলে কাট অফ হাই যাবে, একদম ঠিক বলেছো। যদি তোমার সরকারকে যদি নাড়ানো না হয়, মানে সরকার তো দুই কানের মধ্যে তুলো ঢুকিয়ে ঘুমিয়ে আছে, সরকারকে যদি না নাড়াও, তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি যদি কম আসে, কাট অফ কিন্তু অনেক বেশি হবে, কাট অফ অনেক বেশি হবে। তুমি আমাদের সিম্পল একটা উদাহরণ নাও, যে 2017-র যে টেটটা, সেই টেটে তোমরা দেখো কত কাট অফ গেছে তোমাদের, সেখানে তো তোমার ক্যান্ডিডেটই ছিল না। আর এবার তার তার মনে করো, ধরো তার তার প্রায় প্রায় 3 গুণ ক্যান্ডিডেট, তাহলে 3 গুণ ক্যান্ডিডেট। আচ্ছা, শামীম বলছো ওবিসি যদি বাতিল হয়ে যায়, সো ওবিসি নিয়ে এইচএস 5% রিল্যাক্স, কিন্তু এইচএসে 5% রিল্যাক্স নিয়ে যারা ডিএলএড করেছে তাদের তো ডিএলএড কোর্সটাই বাতিল হয়ে যাওয়ার কথা, সো টেট পাসদের একই গ্রাউন্ডে প্রবলেম হওয়ার কথা। দেখো, আমি বারবার একটা কথাই বলছি, যারা অনগোয়িং প্রসেসে বলেছে, হাইকোর্টের যে ইয়েটা দিয়েছিল সেটা ভালোভাবে পড়ে দেখো, সেখানে বলা হয়েছিল যারা অনগোয়িং প্রসেসের মধ্যে অলরেডি ইনক্লুডেড, তাদের কোনো সমস্যা হবে না, তাদের কোনো সমস্যা হবে না। এবার ওর পর থেকে, ওই জাজমেন্টের পর থেকে যখন কোনো ফর্ম ফিল আপ হোক, যা কিছু হোক, এই যে মনে করো কিছুদিন আগে যে ফর্ম ফিল আপগুলো হলো, তাই এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে তখন কিন্তু ওখানে তোমার রাইট টু কামের যে ইনস্ট্রাকশন আছে, সেই অনুসারে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশনা আসবে সেটা তোমাদের নির্ধারিত হবে। কিন্তু যারা অলরেডি আগের ইয়ে ইনক্লুডেড হয়ে আছে কোনো রিক্রুটমেন্টের সঙ্গে, তাদের কোনো প্রবলেম হবে না। মোটামুটি কত কাট অফ যাবে বলে মনে হয় আপনার? মোটামুটি কত কাট অফ যাবে বলে মনে হয় আপনার? এই একই কথা। দেখো, কাট অফের ভিডিও আমি করে দেবো, আমি বলেছি, আমি তোমাদের একটা ভিডিও দেখে গেছি 20 তারিখে। 20 তারিখে দেখো, আমি অলরেডি তোমাদের লাইভ সেকশনে শিডিউল করে দিয়ে রেখেছি, যেখানে আমি বলেছি 20 তারিখে তোমাদের কাট অফ, মানে কাট অফ কেমন যাবে সেটা তোমাদের আমি বলবো। কি করে বলবো? তো আমরা এখনই দুম করে বলে দিচ্ছি না তো কাট অফ, আমাদের মানে বিশেষ করে আমি পার্সোনালি বলছি, আমি আগে যাবো, ঠিক আছে? সেখান থেকে আমি স্যারের সঙ্গে একটু যোগাযোগ করব, যদি আমি কোনো 100% তথ্য পাই, কোনো মানে একদম অথেন্টিক কোনো তথ্য পাই, তারপরে আমি ওই কাট অফের ভিডিওটা প্লাস কতজন পাস করে আছে টোটাল মিলিয়ে 23 অ্যাড হবে কিনা 100% জেনে আমি 20 তারিখে, দেখো 20 তারিখে শিডিউল করে রেখেছি, 20 তারিখে তোমাদের জানাবো। স্যার ভ্যাকান্সি কি বলছো? নিবেদিতা বর্মন বলছো ভ্যাকান্সি কত আসতে পারে?
ভ্যাকান্সি কত আসতে পারে বললাম একটু আগেই, তুমি কেবল আর জয়েন হলে হয়তো। ভ্যাকান্সি একটু বলছি, যদি সরকারকে না নাড়াচড়া দাও তাহলে 15-16-র উপরে দেবে না, 15-16-র উপর দেবে না। 26 তারিখ সবাই আসুন, একদম একদম। এটা সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দাও। একটা কথাই, 26 তারিখ সবাইকে আসতে হবে। যাদের চাকরিটি প্রয়োজন, যারা ভ্যাকান্সি নিয়ে ভাবছো, তারা ভ্যাকান্সি নিয়ে ভাবো না, তারা আন্দোলনটা নিয়ে ভাবো। 26 তারিখে আন্দোলনটা এমন আকার ধারণ করাও যেন সরকার তার পরের দিনই বা বিকালেই যেন ডাক্তারদের নিয়ে বসতে বাধ্য হলো, এরকম যেন আমাদের যারা প্রতিনিধিরা আছে তাদের নিয়ে যেন বসতে বাধ্য হয়। আরে বাবারে, তোমরা কি কি বলছো? কত দিনে নোটিফিকেশন আসতে পারে স্যার? কত দিনে নোটিফিকেশন আসতে পারে? নোটিফিকেশন আমরা যতদূর শুনেছি, নোটিফিকেশন তোমার ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ জানুয়ারির দিকে আসতে পারে। জানুয়ারির দিকে নোটিফিকেশন আসতে পারে, জানুয়ারির দিকে। কিন্তু যদি আন্দোলন না হয়, যদি আন্দোলন ধীরগতি হয়, তাহলে নোটিফিকেশন ডিলেও হতে পারে এবং তোমাদের ভ্যাকান্সি পরিমাণটা আরো। একটা কথা বলছে, আন্দোলন যদি না হয়, যদি একদম ডিক্রিজ হয়ে যায়, তাহলে ভ্যাকান্সিও ডিক্রিজ হবে, তোমাদের কিন্তু রিক্রুটমেন্টও ডিক্রিজ হবে। ঠিক আছে, বলে দিলাম পরিষ্কার কথা। 26 তারিখ আন্দোলনে আসুন, একদম 26 তারিখে সবাইকে আন্দোলনে আসার জন্য অনুরোধ করছি। 26 তারিখ সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও। আর সমস্ত ভাই বোন যারা শিক্ষার্থী আছে, টিচার আছে, সবাইকে অনুরোধ করো যেন আন্দোলন নিয়ে ভিডিও করে। আন্দোলন নিয়ে, এই তো লোকে হাজার হাজার ভিউ কমাচ্ছে, টাকা কামাচ্ছে, তো একটা ভিডিও করতে কি হচ্ছে? একটা ভিডিও করুক আন্দোলনের উপর। সাধারণ শিক্ষকের পাশে থাকা, যেসব চ্যানেল থেকে কাট অফের ভিডিও দেখো, যেসব চ্যানেল থেকে এডুকেশনাল ভিডিও দেখো, তাদের রিকোয়েস্ট করো সেসব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে ভরে দাও যে আন্দোলন নিয়ে ভিডিও করো, আন্দোলন নিয়ে ভিডিও করো, আন্দোলনে ভিডিও করো। আচ্ছা, আসাদ আলী বলছো আমি আন্দোলনে যাওয়ার জন্য রেডি। একদম একদম ভাই, তুমি যাবে, তোমার সঙ্গে তোমার পরিবারের গার্জেনকে নিয়ে যেতে পারো, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে যেতে পারো। তোমার বন্ধুর যদি পাস নাও করে থাকে, বল চল বন্ধু, তোকে 10 টাকার ফুচকা খাওয়াবো, ইয়ে করে নিয়ে যাবা, ঘুরতে নিয়ে যাবা। আপনি আছেন, কয়েকজন স্যার থাকলে ভরসা পাই। একদম, আমি তোমাদের সঙ্গে সরাসরি থাকবো সেখানে। আর তোমরা ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও। আর আমি বলছি, এই আন্দোলনটা এমন আন্দোলন তৈরি করে ডাক্তাররা যেমন একটা ইতিহাস তৈরি করে দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তাররা কিন্তু একটা ইতিহাস তৈরি করেছে। তো তোমাদের কিন্তু একটা ইতিহাস তৈরি করতে হবে, একটা ভয়ঙ্কর ইতিহাস তৈরি করে দাও, যে ডিএলএড 2022 সারা জীবন মনে রাখবে, যে সরকারি আসুক না কেন, যে এরা এরকম বৃহত্তর আন্দোলন করার জন্য পরের দিন নোটিশ দিতে হয়েছিল। এরকম কোনো আন্দোলন করে দাও, সবাইকে জাগিয়ে তোলো। আশেপাশে যারা আছে প্রত্যেকের বাড়িতে যাও। তুমি মনে করো যে পাড়ায় বাস করো, সেই পাড়ায় নিশ্চয়ই 5-7 জন ডিএলএড টেট পাস আছে, তাদেরকে বোঝাও বাড়িতে গিয়ে। যেগুলো মরে ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তোলো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি ফ্রি টাইমে অবশ্যই তার সঠিক অ্যান্সার দেবো। এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, টেট সম্বন্ধিত যে কোনো প্রশ্ন, আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমাদের এই চ্যানেলে টেট সম্বন্ধিত স্পেশালি এই সামনে যতদিন না ইন্টারভিউ হবে, যতদিন না পর্যন্ত রিক্রুটমেন্ট হবে, এর ক্লাস অবিরতভাবে চলবে। তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসআই স্পেশালি সাজেশন নোটস সবগুলো দেওয়া হয়, সেটা পরের বিষয়। তো আজকের মতো আমার ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আর তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, স্পেশালি তোমাদের আমি বলবো, আমার এখানে টাকা পয়সা কিচ্ছু দেখবা যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ওই 10 লাইন কথা বলেই বলে যে তোমার ইয়ে লাগবে, কি লাগবে, টাকা লাগবে। যে এই পেইড কোর্সে, এই 200 টাকার পেইড কোর্সে, 99 টাকার পেইড কোর্সে ভর্তি হও, অনলাইন কোর্সে ভর্তি হও, ছাতায় ভর্তি হও, মাথায় ভর্তি হও, ওসবে কিচ্ছু ভর্তি হতে হবে না। তোমাদের আমি বলবো, যদি তোমরা সত্যি সত্যি ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের নিয়ার বাই যদি অফলাইন কোনো কোচিং থাকে, অফলাইন কোথাও থাকে, সেখানে নাও। কারণ তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি এই যে আমি তোমাদের সঙ্গে যে কনভারসেশনটা করছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আই কন্ট্যাক্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অনলাইনে কিছু নিয়ে কিছু হবে না, এটা বলে দিচ্ছি পরিষ্কার। যদি কেউ বলে থাকে সম্পূর্ণ, যাই হোক, তাদের ইচ্ছা, আমি কারোর বিরুদ্ধে বলবো না। যাই হোক, আমি মোট কথা আবার বলছি, কি বলছো, আমাদের ডিস্ট্রিক্ট থেকে নতুন 30 জন যাবো, বাহ, গুড। এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে লোক গোছাও এবং গুছিয়ে সেখানে নিয়ে চলো, ঠিক আছে? আর আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা তোমাদের ইন্টারভিউ সম্বন্ধিত প্রতিদিন চেষ্টা করব, প্রতিদিন তোমাদের পার্ট করে, যেমন আমি গতদিনও তোমাদের 5টা করে কোশ্চেন দিচ্ছি, গুরুত্বপূর্ণ একদম, যে কোশ্চেনগুলো ধরবেই বা যে কোশ্চেনগুলো ধরেই। এবং তোমাদের যাদের ইতিহাস আছে, ভূগোল আছে, বাংলা আছে, এই যে এই বিষয়গুলো আছে,
ঠিক আছে? সেই বিষয়গুলোর উপর কি কি প্রশ্ন করেছিল গতবার, মনে করো সাপোজ আমি ইতিহাসের স্টুডেন্ট, তাহলে আমার ইতিহাসের উপর কোন কোন প্রশ্নগুলো করেছিল গতবার, সেই প্রশ্নগুলো ডিসকাস করব। আমি কিন্তু অলরেডি একটা বাংলার উপর ক্লাস দিয়েছি, যাদের বাংলা অনার্স আছে বা যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তার যারা একজন মনে করো যে বাংলা স্টুডেন্ট 2017 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে গিয়ে কিভাবে ফেস করেছিল, মানে একদম আমি স্যার আমি কি আসতে পারি, সেখান থেকে শুরু করে একদম মানে এন্ড অফ দ্য চ্যাপ্টার, মানে একদম বেরোনো পর্যন্ত তাকে কি প্রশ্ন করেছিল। তো এরকম ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যে সাবজেক্টের হও না কেন, তারপরে কেউ যদি উচ্চ মাধ্যমিকে পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিকে পাশ করলে কিন্তু আমি অলরেডি দিয়েছি যে উচ্চ মাধ্যমিক পাশ করলে পরে যারা আমাদের গ্র্যাজুয়েশন নেই, শুধু উচ্চ মাধ্যমিক আর ডিএলএড আছে, তো তাদের কি ধরনের প্রশ্ন করেছিল গতবার, তো সেই প্রশ্নগুলো কিন্তু আমি সব কালেকশন করেছি। তোমার ইতিহাসের যারা ইতিহাসের অনার্স যারা, তাহলে ইতিহাসে যারা অনার্স আছো, তোমরা যে যে প্রশ্নের সম্মুখীন গতবার ছাত্ররা হয়েছিল, সেই সকল ছাত্রদের কাছ থেকে নিয়ে বা প্লাস বিভিন্ন জায়গা থেকে নিয়ে কিন্তু আমরা তৈরি করেছি। জীবন বিজ্ঞান যাদের মনে করো যে তোমাদের সায়েন্স পার্ট ছিল, তো যারা লাইফ সায়েন্স ছিল, ফিজিক্স ছিল, ম্যাথ ছিল, ঠিক আছে, প্রত্যেকটা পার্ট, যাদের দর্শন ছিল গ্র্যাজুয়েশনে, সেসব কিন্তু আমরা সব রেডি করে রেখেছি। শুধুমাত্র আমাদের কিন্তু সময় দিতে হবে পার্ট শুধু ভিডিও ছাড়ার। চলো টাটা বাই বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকের মতো এখানে শেষ করছি। আর তোমাদের কাছে আবারও আমি করজোরে মিনতি করছি, ছোট ভাই বোন দাদা যারাই দেখো না কেন, তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। আর আন্দোলন শেয়ার এই জন্যই করতে বলছি, আমাদের আন্দোলনটা বৃহত্তর থেকে বৃহত্তর হতে হবে। আন্দোলনটা বৃহত্তর থেকে বৃহত্তর হলে ভ্যাকান্সি বাড়বে, আর ভ্যাকান্সি হলে তোমার চাকরিটা 100% নিশ্চিত হবে। ভ্যাকান্সি হলে তোমার চাকরিটা 100% নিশ্চিত হবে। যাই হোক, আমাদের পূর্বের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এই চ্যানেলটা নতুন, তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ফলো করে রেখো। চলো টাটা বাই বাই, সকলে ভালো থেকো, তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হোক, আর ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।